গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ১৪। ঢাকা থেকে কক্সবাজার যেহেতু দূরের পথ, তাই সবাই সকাল সকালই বেরিয়েছে পড়েছে। কক্সবাজার পৌঁছাতেই প্রায় ৮-৯ ঘণ্টার মতো লাগবে। বরসহ পরিবারের লোক, কাজিন সবাই প্রাইভেট কারে যাচ্ছে। গাড়ির ভেতর সবাই আনন্দ হইচই করলেও আজ আলোর মনটা খারাপ। সে চেয়েছিল স্যারের সাথে আসতে, কিন্তু লোকটা তাকে ইগনোর করে অন্য গাড়িতে উঠেছে। এটা নিয়েই তার যতসব মন খারাপ। আপু, তুমি ঠিক আছো? না মানে আজ এত শান্ত? আলোর কেন জানি খুব রাগ হল। সে মুহূর্তেই ছোট বোনের উপর চেঁচিয়ে উঠল। আমাকে কি তোদের মানুষ বলে মনে হয় না? আমার মন খারাপ, কষ্ট বুঝি হয় না? সবসময় হাসি খুশি বকবক করি বলে কি কখনো শান্ত থাকতে পারি না? আমার উগ্র স্বভাব, আমার বেশি বলা কথা, আমার পাগলামি, আমার আকামকুকাম করা, এমনকি আমার হাসিতেও তোদের সমস্যা হয়। এই পুরো আমিটাতেই সবার সমস্যা। আমি এখন কি করব? বল কি করব? নিজের অস্বস্তিকেই মিটিয়ে ফেলব? সচরাচর আলোকে কখনোই কেউ রাগতে দেখেনি, আর না এমন কথা বলতে দেখেছে। মেয়েটা সবসময় হাসি খুশিই থাকে। কষ্ট পেলেও হাসে, মন খারাপ থাকলেও হাসে। অথচ সেই মেয়েটার আজ এমন রূপ ঠিক সবার হজম হল না। বড় বোনের চিল্লানি খেয়ে তো ছায়া কেঁদে দিয়েছে। ড্রাইভিং সিটের পাশের সিটে রোহিত বসেছিল। মূলত আলোরা বরের গাড়িতেই বসেছে। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে আলোর উদ্দেশ্য বলল, তুই ঠিক আছিস? সামান্য কথাতে এত রিয়াক্ট করছিস কেন? আলো জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করে স্বাভাবিক গলায় বলল, আমি বাজে তাই এমন করি। কেউ কিছু বলেছে? না, পারলে কেউ আমার সাথে কথাও বলবে না গি। আলোর তেরা তেরা জবাব ঠিক বুঝতে পারল না রোহিত। তবে মেয়েটাকে আর ঘাটল না। হয়তো মনমেজাজ বিগড়ে আছে মেয়েটার। ছায়া মায়ের সাথে লেপ্টে বসে আছে। মাঝে মধ্যে নাক টানছে। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। ছোট বোনকে টেনে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে শান্ত গলায় বলল, সরি বনু, তোকে বিনা কারণে বকা দিলাম। আসলে মুড একটু বিগড়ে আছে, তাই ছাদ করে উঠেছি। প্লিজ রাগ করিস না, বিয়ে বাড়িতে গিয়ে তোরে আমার ভাগের রোস্ট দিবনি। সমুদ্র পাড়ে গিয়ে যা যা খেতে চাইবি, তোকে আর মায়াকে সব খাওয়াবনি। এবার চাইলে অক্টোপাসও খাওয়াব। আমি একটুও মানা করব না। এমনকি তিমি মাছও এনে খাওয়াব তোকে। তবুও আমার কথায় কষ্ট পাস না। তুই জানিস তো তোর আপু একটু অবুঝ, তাই হুটহাট এমন করে ফেলি গি। ছায়া বড় বোনের বুকে মুখ গুজে মুচকি হেসে বিড়বিড় করে বলল, সব বুঝালাম, কিন্তু তুমি তিমি মাছ কই পাবে? ওইটা তো সমুদ্রে আছে গি। তো কি হইছে? সমুদ্র থেকে ধরে আনব ব্যাটারে। ছায়া মুহূর্তেই শব্দ করে হেসে উঠল। আলো স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কখনো আপুর কথায় কষ্ট পাবি না, আর না মন খারাপ করবি। সকাল গড়িয়ে দুপুর ও দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। লং জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় সবাই পৌঁছাল। আস্তে ধীরে সবাই নেমে এল গাড়ি থেকে। আলো নিজের লেহেঙ্গা দুহাতে ধরে গাড়ির ডোর খুলে নামল। সামনে এগোতে চেয়ে অনুভব করল পিছনে ওড়না আটকে গেছে। আলো বিরক্তিতে পিছনে ঘুরে ওড়না ধরে টানাটানি করতেই পাশ থেকে একটা পুরুষালী বলিষ্ঠ হাত এসে তার ওড়না ছাড়িয়ে দিল। আলো চমকে উঠে পিছনে ফিরতেই তার কপাল স্পর্শ করল উত্তপ্ত বুক। খুব চেনা ও অতি প্রিয় পুরুষালী পারফিউমের ঘ্রাণ পেয়ে আলো মুহূর্তেই পিছনে সরে গেল। অতঃপর কিছু না বলে মানুষটার পাশ কাটিয়ে চলে যায়। বাড়ির প্রবেশপথে নারকেল গাছের দীর্ঘ সারিতে জড়িয়ে দেওয়া হয়েছে নীল আর সাদা মরিচ বাতি, যা দূর থেকে দেখলে মনে হচ্ছে আকাশের নক্ষত্রগুলো নিচে নেমে এসেছে। সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া থাকলেও ঐতিহ্যের টান স্পষ্ট। সদর দরজায় টাটকা কলাপাতা আর শুলার নকশায় তৈরি করা হয়েছে খোশ আমদেদ গেট। উঠোন জুড়ে রঙিন শামিয়ানা টাঙানো হয়েছে, যার নিচে বসে আছে পাড়ার চঞ্চল কিশোরীর দল। তাদের পরনে স্থানীয় তাঁতের শাড়ি আর চুলে গুজে রাখা সতেজ বুনো ফুল। বিয়ের বাড়ির এক কোণে চলছে বিশাল কর্মযজ্ঞ। বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী মেজ্জানি মাংস এবং সামুদ্রিক মাছের বিশেষ কোনো পদ। ধোয়া ওঠা ভাতের গন্ধ আর মশলার ঝাঝালো ঘ্রাণে চারপাশ মম করছে। প্রবীণরা পানসুপারি মুখে দিয়ে বসে আছেন বাড়ির বারান্দায়, তাদের গল্পের আসর বসেছে পুরনো দিনের বিয়ের স্মৃতি নিয়ে।
যেহেতু সবাই অত দূরের পথ থেকে এসেছে তাই মেহমানদের আগেই খেতে দেওয়া হয়েছে এবং সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শুরু হবে। আলো কথামতো তার রোস্ট ছায়ার প্লেটে দিল। তখনই খেয়াল করল তার প্লেটে রোস্ট। আলো সরু চোখে পাশে বসা স্যারের দিকে তাকায়। আধার দুটো টিস্যু আলোর কোলের উপর রেখে শান্ত গলায় বলল, আমাকে পরে দেখো, আগে খাবার খাও। আলো কিছু না বলে চুপচাপ খেতে লাগল। আধারও খেতে শুরু করল, আর মাঝে মধ্যে এটা সেটা বউয়ের প্লেটে তুলে দিল। সন্ধ্যা হয়ে আসতেই বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। মেঘলার পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, আর রোহিতের গায়ে শেরওয়ানি। কাজী সাহেব সকল নিয়মকানুন মেনে রোহিতকে কবুল বলতে বলে। ছেলেটা সময় নষ্ট না করে 3বার কবুল বলে দেয়। এটা নিয়ে পাশে দাঁড়ানো কাজিন, বন্ধুবান্ধবরা সবাই হেসে উঠল। কাজী সাহেব এবার মেঘলাকে কবুল বলতে বললেন। মেয়েটা একটু সময় নিয়ে ধীরেসুস্থে কবুল বলতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। অবশেষে দুটি মানুষ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আলো এক কোণে বসে থেকে আর চোখে তার স্যারকে দেখতে ব্যস্ত। পরনে সাদা পাঞ্জাবি এবং উপরে হাতাকাটা কালো কোটি। বাম হাতের কবজিতে সিলভার রঙা ব্যান্ডেড ঘড়ি, বড় বড় চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট আপ করে রাখা। সুন্দর মুখশ্রীর লালচে ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা যাচ্ছে। মানুষটাকে শার্ট পরলে বেশি মানায় নাকি পাঞ্জাবি পরলে বেশি মানায়? আলো মনে মনে ভাবল, আই থিঙ্ক পাঞ্জাবিতে বেশি সুন্দর লাগে। এটা ভেবে আনমনে হাসল। লোকটা তার বাবার সাথে বসে থেকে টুকটাক কথা বলছে, মাঝে মধ্যে আবার হাসছেও। সুর জামাইয়ের মধ্যে এত ভাব হলো কখন ঠিক বুঝতে পারল না আলো। তার বাবা তো জামাইকে পেয়ে এক প্রকার তাকেই ভুলে গেছে। এটা মানতে পারল না আলো। সে লেহেঙ্গা ধরে তার বাবার সামনে গিয়ে গাল ফুলিয়ে বলল, আমার বাবাকে দেখেছেন? মেয়ের এহেন কথায় মতিউর রহমান যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক কণ্ঠে বললেন, আমিই তো তোমার বাবা। চোখে কম দেখছ? ডক্টরের কাছে নিয়ে যাব? আলো কিছু বলবে তখনই আধার সোফায় শরীরটা এলিয়ে দিয়ে বলল, চোখে কম নয় আব্বু। বলুন আপনার মেয়ে খাবারের সাথে নিজের ব্রেনও খেয়ে নিচ্ছে গু। স্যারের মুখে আব্বু সম্বোধন শুনে আলো চমকে উঠল। তার মানে এই লোকটা তার বাবাকে শ্বশুর বলে মেনে নিয়েছে? কিন্তু কখন? তুমি ঠিক আছো মামনি? বাবার কথা শুনে আলো কপাল কুঁচকে বলল, তুমি তো দেখছি জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেছ গু। আধার আবার পাশ থেকে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, আপনার বড় মেয়ে যে এত হিংসুক সেটা জানা ছিল না গি। আলো বিরক্তিতে নাকমুখ কুঁচকে তার বাবাকে বলল, তুমি কিন্তু এখনো বললে না আমাকে কেমন লাগছে বাবা। মতিউর রহমান হাসলেন। মেয়ের অভিমান বুঝতে পেরে কাছে টেনে পাশে বসিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, আমার মেয়ে আমার ছোট্ট পরী। সে সবসময় সেরা এবং অনেক কিউট আর আদুরে গি। বাবার প্রশংসা শুনেও কেন জানি আলোর মন ভালো হল না। সে উদাস মনে বলল, কিন্তু আমি অন্যের চোখে বাজে বাবা। খুব বাজে উ। একথা শুনে আধার ঘাড় কাত করে মেয়েটার মলিন চেহারার দিকে তাকায়। তার ওই কথা এখনও ধরে বসে আছে মেয়েটা। মতিউর রহমান মেয়ের মন খারাপ দেখে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার সোনা একদম বাজে নয়। তোমাকে যে বাজে বলেছে তার চোখের সমস্যা আছে। নয়তো আমার ফুলের মতো কোমল মেয়েকে কি কখনো বাজে বলতে পারত? আর তুমিও এক বোকা মেয়ে। কে কি বলল সেটা নিয়ে মন খারাপ করছো কেন? একটা কথা মনে রাখবে, আমরা যেটা পছন্দ করি সেটা যে সবার পছন্দ হবে সেটাও না কিন্তু। তাই শুধু শুধু মন খারাপ করে লাভ নেই। আলো বুঝল বাবার কথা, তাই সে কথার প্রসঙ্গ পাল্টিয়ে কিছু বলতে তখনই একজন ভদ্রলোক এসে তার বাবার সাথে কুশল বিনিময় করতে লাগলেন। মতিউর রহমান উঠে দাঁড়ানোর ফলে এখন আধার ও আলো সামনাসামনি। মেয়েটা সোজা হয়ে বসে আর চোখে স্যারের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আলো চট করে নজর সরিয়ে নিল। তবুও সে অনুভব করতে পারছে ওই অসভ্য লোকটা তাকেই দেখে যাচ্ছে। বাবাকে ওই মানুষের সাথে চলে যেতে দেখে আলো উঠে দাঁড়ায়। লেহেঙ্গা দুহাতে ধরে সামনের দিকে পা বাড়াতেই ওড়নায় টান পড়ল। আলো কপাল কুঁচকে পিছনে তাকায়। লোকটা আলতো হাতে তার ওড়না টেনে ধরে আছে। আমি সুন্দর জিনিসের কখনো প্রশংসা করি না গে। একথা বলে আধার মেয়েটার ওড়না ছেড়ে দিল। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমাকে সুন্দর বললেন? আই ডোন্ট নো মিস। কালো উ। আবার কালো? আলো দাঁত কিরমির করল।
আধার আনমনে হেসে কিছু বলতে যাবে তখনই একজন রমণী এসে সোজা তার পাশে বসল। এটা টের পাওয়া মাত্রই আধার তড়াক করে উঠে দাঁড়াল। হাই মিস্টার, আপনি আমার পাশে বসতে পারেন, নো প্রবলেম। মেয়েটার কথা শুনে আলোর শরীর জ্বলে উঠল। কত বড় সাহস! তার সামনে তারই স্বামীকে নিজের পাশে বসার জন্য অফার করছে। আধার পিছনে তাকানোর প্রয়োজন মনে করল না। সে গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই খেয়াল করল এক জোড়া হাত এসে তার গলা জড়িয়ে ধরেছে। আধার শীতল চোখে মেয়েটার মাসুম চেহারার দিকে তাকিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিল। আলো একগাল হেসে চোখের কোণা থেকে কাজল নিয়ে স্যারের কানের পিছনে লাগিয়ে দিতে দিতে বলল, আজকাল দেখছি আমার স্বামীর উপর শাকচুন্নিদেরও নজর পড়ছে। আধার ঠোঁট কামড়ে হাসল। এইদিকে তাদের আচরণ আর আলোর কথা শুনে সোফায় বসে থাকা মেয়েটা ফুঁসে উঠল। চট করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তুমি আমাকে শাকচুন্নি বললে? আলো ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, আমি কি আপনার নাম বলেছি? ওয়েট, তার মানে আপনি আমার স্বামীর দিকে নজর দিয়েছেন? তাই তো আমার কথাটা আপনার গায়ে লাগল। ওই যে প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। মেয়েটার আগে গজগজ করতে করতে বলল, আমি তোমাকে দেখে নিব বেয়াদব মেয়েগি। কেন? পরে দেখবেন কেন? এখনই দেখুন। আমি তো আর বোরখা পরে নেই। মেয়েটা আবার কিছু বলতে যাবে তখনই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যকে বেয়াদব বলার আগে নিজের ক্যারেক্টার দেখুন মিস। একজন অপরিচিত পুরুষকে নিজের পাশে বসার জন্য অফার করাটা কি ভদ্রতার কাতারে পড়ে? আপনার সো কোল্ড ব্যবহারই বলে দিচ্ছে আপনি ঠিক কতটা বেয়াদব। অপমানে মেয়েটার চেহারা রক্তিম হয়ে গেল। তবে কিছু না বলে হনহনিয়ে চলে যায়। আলো মুখ ভেঙচি কাটল। এসেছিল তার বরকে পটাতে। আপনি যে আমাকে নিয়ে এত জেলাস ফিল করেন সেটা আগে জানতাম না মিসেস খান। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই আলোর শরীর মৃদু কেঁপে উঠল। সে দুহাত নামিয়ে সরে যেতে চাইল, কিন্তু আধার তাকে ছাড়ল না, বরং কোমর চেপে ধরে আরও ঘনিষ্ঠ করে নিল। আলো হাসফাস করে উঠে বলল, কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। আই ডোন্ট কেয়ার। কথা বলার পরপরই ঘাড়ের মাঝে নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে আলো মৃদুস্বরে গুঙিয়ে উঠে দুহাতে খামচে ধরল পাঞ্জাবির কলার। আধার আজ আবারও নিজের হুঁশ জ্ঞান হারিয়েছে। সে মেয়েটার গলায় নাকমুখ গুজে লম্বা শ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণটুকু টেনে নিচ্ছে, মাঝে মধ্যে ঠোঁটও ছুঁয়ে দিচ্ছে। অন্যদিকে আলো লজ্জায় পারছে না জ্ঞান হারিয়ে ফেলতে। তার হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে। মানুষটার নিশ্চয়ই মাথার তার ছিঁড়ে গেছে, নয়তো এখানে এমন পাগলামি করার কোনো মানেই হয় না। হঠাৎ করে আধারের কি হলো কে জানে। মুহূর্তেই মেয়েটাকে সোফার মাঝে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলল, আমার থেকে দূরে থাকবে। বলেই হনহনিয়ে সেখান থেকে চলে গেল। আর আলো স্তব্ধ বা ক্রুদ্ধ হতভম্বের ন্যায় বসে থাকল। অজান্তেই তার এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করল। সে তো কিছু করেনি। ওই লোকটাই তো তার কাছে এসে তাকে স্পর্শ করছিল। তাহলে এখন এমন ব্যবহার করার মানে কি তার সাথে? নাকি তাকে ছুঁতেও ওই লোকটার ঘৃণা করে? অন্যদিকে আধার সোজা ওয়াশরুমে চলে এসেছে। দুহাত বেসিনের পাশে ভর দিকে রেখে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ দুটো বুজে নিল। একটু পর পানির ট্যাপ ছেড়ে চোখে মুখে ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকায়। হঠাৎই তার মনে হল আয়নায় ফুটে ওঠা তারই প্রতিচ্ছবি তাকে দেখে হাসছে আর তাচ্ছিলের সুরে বলছে। অবশেষে আধার খানও এক মেয়ের প্রেমে পড়ে গেল। এটা শুনে আধারের খুব রাগ হল। সে একটা পাঞ্চ মেরে দিল আয়নার মাঝখানে। সঙ্গে সঙ্গে সুন্দর আয়নাটা ভেঙে গিয়ে কাচগুলো নিচে পড়ল। মাঝখান থেকে কয়েক ফোঁটা তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। একই সাথে আধার চিৎকার করে বলে উঠল, বাসি না। ওই মেয়েকে আমি ভালোবাসি না, একটুও ভালোবাসি না। ও শুধু আমার দায়িত্ব, শুধুই দায়িত্ব, এছাড়া আর কিছু না, কিছুই নায়া। শুনতে পাচ্ছিস তুই? ওই পাগল মেয়ের প্রেমে পড়েনি আমি, আর না ওকে আমি ভালোবাসি। আধার কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে ফ্লোরের মাঝে বসে পড়ল। তখনই তার প্রতিচ্ছবি তাকে প্রশ্ন করল, তাহলে পারবি ওই পাগল মেয়েটাকে ছেড়ে থাকতে? আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে অস্ফুট স্বরে বলল,
একটুও পারব না ওই পাগল মেয়েটাকে ছাড়া থাকতে। আর না ওর পাশে অন্য কাউকে সহ্য করব। কারণ আলো শুধুই আধারের। এর বাহিরে আর কারোর নয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। বিয়ে শেষ হওয়ার কিছুক্ষণ পরই সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মেঘলা ও রোহিতকে ফুলের সজ্জিত গাড়িতে দেওয়া হয়েছে আর বাকি গাড়িতে সবাই। আলো তার কাজিন ও বোনদের সাথে বসেছে। ওই ঘটনার পর থেকে আর সে মানুষটার সামনে যায়নি। আর না মানুষটা তার কাছে এসেছে। আলো সিটে মাথা এলিয়ে দিয়ে বাইরের রাতের আকাশ দেখছে। বাতাসে তার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। সকালে এক দফা অভিমান করেছিল স্যারের উপর। কিন্তু সে বেহায়ের মতো অভিমান সব ভুলে গিয়ে মানুষটার কাছে গিয়েছিল। সে আবার বেশিক্ষণ রাগ অভিমান করে থাকতে পারে না। আর যদি হয় সেটা ভালোবাসার মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। এই ভালোবাসার জন্য সে কি না কি করেছে। বেহায়া, নির্লজ্জ, পাগল, ছ্যাচরা ইত্যাদি ইত্যাদি সব কিছু হয়েছে। এমনকি নিজের আত্মসম্মানও ত্যাগ করে বারবার ওই মানুষটার কাছে ছুটে গেছে। সে আগে থেকেই জানত ওই লোকটা তাকে পছন্দ করে না। কিন্তু পরবর্তীতে মানুষটা তো পাল্টে গেল। তার যত্ন করা থেকে তো সব কিছু করত। আর সে এইগুলোর প্রতিই তো ধীরে ধীরে ভীষণ বাজেভাবে মায়ে পড়ল। তার বিশ্বাস ছিল মানুষটা এইভাবেই ঠিক একদিন তাকে মেনে নিবে। অথচ লোকটা এক মুহূর্তের মধ্যেই কেমন জানি পাল্টে গেল। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, এমন নিষ্ঠুর ভালোবাসা তুমি আমারে না দিলেও পারতে। গাড়ির ভেতরে সবাই গানের কলি খেলছিল আর হাসাহাসি করছিল। তাই কেউই মেয়েটার কথাটা শুনতে পেল না। মায়া আপুর উদ্দেশ্যে বলল, তুমি একটা গান শোনাও আপু। আলো অন্য সময় হলে মানা করে দিত। কিন্তু আজ তার মন খারাপ। ভীষণ ভীষণ মন খারাপ। তাই সে কোনো আপত্তি না করে চোখ বুজে খালি গলায় গুনগুন করতে শুরু করল। কিভাবে বোঝাবো তোমাকে? কতটা ভালোবাসে এই মন। এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তো বা ভালোবাসো না আমায়। আজও আমি শুরু থেকেই চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহরে উঠে। ছন্দরা ছন্দ হারায়। তুমি ছুঁয়ে দেখো আমায়। তুমি ছুঁয়ে দেখো আমায়। ছুঁয়ে দেখো আমায়। আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। কখনো কি ভেবেছ আমায় একটু আপন? দূরে দূরে রেখেছ সারাক্ষণ। রাতেরও আকাশে যখন বৃষ্টি বাদল গর্জন। আমারও মনের ভিতর তুফান। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই। তবু আমি পাগল হয়েছি তার কারণে। ভোরের দিকে নতুন বুকে নিয়ে সবাই রহমান বাড়িতে পৌঁছাল। সবাই যেহেতু ক্লান্ত ছিল তাই সব নিয়মকানুন মেনে বুকে বাড়ির ভেতর নিয়ে এসে রেস্ট নিতে গিয়েছে যে যার রুমে। একটু আরাম করে না হয় বাকি কাজ করা যাবে। হালকা ফুলের সজ্জিত বাসর ঘরে মেঘলা ফ্রেশ হয়ে এসে শুয়েছে। একটু পর রোহিত এসে দরজা বন্ধ করে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা বুয়ের কাছে গিয়ে কোনো কথা ছাড়াই চুমু খেতে শুরু করল। স্বামীর এহেন কাজে মেঘলা হকচকিয়ে উঠল। সে দুহাতে নিজের উপর পড়ে থাকা শরীরটাকে ঠেলতে শুরু করল। কিন্তু রোহিত একটুও নড়ল না, বরং মেয়েটার দুহাত বিছানার সাথে চেপে ধরে ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল। রোহিত প্লিজ না। আমি ক্লান্ত। আমাকে ঘুমাতে দাও। এসব রাতে? হ্যাঁ। রোহিত এক হাতে মেয়েটার শাড়ির কুচি খুলতে খুলতে হিসহিসিয়ে বলল, তুই তো তোর বাপের বাড়িতে আরাম করে বসেছিলিস আর আমি জার্নি করে গেলাম আর এলাম। সেখানে তো আমার ক্লান্ত হওয়ার কথা। তাহলে তুই ক্লান্ত হলি কেন? একটু থেমে পুনরায় হিসহিসালো। সমস্যা নেই মেঘজান। তোর ক্লান্তি না হয় আরেকটু বাড়িয়ে দিই। এত বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি, তাই আজ আর একটু অপেক্ষা নয়, তুই শুধু দেখ আর অনুভব কর আমি তোকে আজ ঠিক কতটা ভালোবাসি। মেঘলা লজ্জায় ভয়ে থরথর করে কাঁপছে। বাধা দিতে চেয়েও আর বাধা দিতে পারল না। অসভ্য লোকটা তার বাধা মানলে তো মেঘলা স্বামীর এলোমেলো স্পর্শে আখি জোড়া বুঝে নীল, অতঃপর তার পরনের শাড়ির জায়গা হয় সফেদ মেঝেতে। আলো নিজের ক্লান্ত শরীরটাকে কোনমতে টেনেটুনে দোতলায় নিয়ে এল। ঘুমে সে এক প্রকার ঢুলছে। চলন্ত গাড়িতে সে আবার ঘুমাতে পারে না, ফলস্বরূপ পুরো রাত পেঁচার মতো জেগেছিল। নিজের রুমে এসে দেখে সোফায় শরীর এলিয়ে দিয়ে পিছনে মাথা ঠেকিয়ে চোখ বুজে বসে আছে আধার স্যার। আলো নজর সরিয়ে নিতেই কিছু একটা খেয়াল করে চমকে উঠে স্যারের ব্যান্ডেজ করা ডান হাতের দিকে তাকায়। মানুষটা ব্যথা পেয়েছে ভাবতেই এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে তড়িঘড়ি করে ছুটে এসে পাশে বসল।
তারপর আস্তে করে হাতটা নিজের কোলের উপর নিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার হাতে? আঘাত পেলেন কিভাবে? আধার মেয়েটার কোল থেকে নিজের হাত সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি গ। আলো কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে অশ্রু পড়া থেকে বন্ধ করল। সে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, আঘাত করার ইচ্ছে হলে আমাকে করুন, তবুও আমার জন্য শুধু শুধু নিজেকে আঘাত করবেন না প্লিজ। একথা বলে আলো 8 বক্স নিয়ে এসে আবারও বসল মানুষটার পাশে। কাপা কাপা হাতে স্যারের ডান হাতটা ধরতে যাবে, তখনই আধার সোজা হয়ে বসে মেয়েটার কাছ থেকে 8 বক্স নিয়ে বলল, আমি নিজে ব্যান্ডেজ চেঞ্জ করতে পারব, তুমি রেস্ট নাও। আলো বেশ অনেকটা সময় নিয়ে ওই সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে থাকল। তারপর আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল ওয়াশরুমে। একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে খেয়াল করল স্যার সোফায় শুয়েছে। আলো নিজেকে সামলিয়ে বারান্দায় চলে গেল। তারপর ওখানেই দেয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল এবং একসময় ঘুমিয়েও গেল। আধার ঘুমায়নি। সে উঠে বারান্দায় এসে ঘুমন্ত মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে রুমে গেল। নরম বিছানায় সাবধানে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আমার সব প্রশ্নের উত্তর ও নিজের অবাধ্য অনুভূতির সম্পর্কে জানতে হলেও আমাদের ক্ষণিকের জন্য দূরত্ব প্রয়োজন। একথা বলে আবারও ঠোঁট ছোঁয়াল মেয়েটার কপালে সরে যাওয়ার সময় অনুভব করল আলো ঘুমের ঘোরেই এক হাতে তার টি-শার্টের গলা খামচে ধরেছে। রক্তিম ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে বলছে। আধার অপলক নয়নে মাসুম চেহারার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি মেয়েটার লালচে ঠোঁটের দিকে নিবদ্ধ। সে বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মেয়েটার কোমল ঠোঁট ছুঁয়ে দিল। এই বেয়াদব ঠোঁট জোড়া তাকে অনেকবার ছুঁয়েছে। আচ্ছা, সে যদি এখন একটু ছুঁয়ে দেয় তাহলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? কোনো জবাব পেল না আধার। কিছুক্ষণ চুপ করে থেকে সহসায় মেয়েটার দুগাল চেপে ধরে মাথা নিচু করে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট চেপে ধরল। মুহূর্তেই সে এক অন্য দুনিয়ায় হারিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় আলো শ্বাস নিতে না পেরে দুহাতে চাদর খামচে ধরে ছটফটিয়ে উঠল। এটা টের পেতেই আধার চট করে মেয়েটার ওষ্ঠদ্বয় ছেড়ে ভেজা ঠোঁট মুছে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আলোর ঘুম পুরোপুরি ভেঙে যেতেই সে ধরফরিয়ে উঠে বসে হাঁপাতে লাগল। বুকের কাছটায় জামা খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে নিজেকে সামলানোর চেষ্টা করল। কিন্তু তার হঠাৎ করে এমন কেন হচ্ছে? মনে হচ্ছিল কেউ তার নিঃশ্বাস আটকিয়ে রেখেছিল। তখনই খেয়াল করল সে রুমে। আর ওয়াশরুম থেকে স্যারকে বের হতে দেখে আলো বালিশ ছুঁড়ে মেরে চিল্লিয়ে উঠল, আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে নাকমুখ চেপে ধরে মেরে ফেলার প্ল্যান করেছিলেন তাই না? আধার ঠোঁট কামড়ে মেয়েটার রক্তিম ফুলে ওঠা ঠোঁটের দিকে তাকায়। তার বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ, আজ তোমার ঘুমের একটু হলেও সুযোগ নিয়েছি, তবে তোমাকে মেরে ফেলার জন্য নয়, বরং নিজের তৃষার্থ মনের তৃষ্ণা মেটানোর জন্য। তবে মুখে বলল, কোনো প্রমাণ আছে? বা তুমি আমাকে দেখেছ নিজের নাকমুখ চেপে ধরে রাখতে? আলো দমে গেল। আসলেই তো সে দেখেনি তো এমন কিছু। নিজের মাথা চুলকিয়ে বিড়বিড় করে বলল, তাহলে আমার শ্বাসপ্রশ্বাস এমন অস্বাভাবিক হলো কেন? আধার ফ্লোর থেকে বালিশ তুলে বিছানায় রেখে শান্ত গলায় বলল, হতে পারে স্বপ্নে কেউ তোমার নাকমুখ চেপে ধরেছিল, তাই এমনটা মনে হচ্ছে। স্বপ্নে আবার কে ধরবে? নিশ্চয়ই আপনি ধরেছেন, কারণ এখন তো আপনি আমার থেকে মুক্তি চান। আধার কিছু না বলে আলোর পাশে এসে শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে নিজের বুকের উপর নিয়ে আসতেই আলো সরে গিয়ে বলল, আমি আর আপনার বুকে কখনো থাকব না গি। আধার কপাল কুঁচকে আবারও মেয়েটাকে টেনে বুকের উপর নিয়ে এল। কিন্তু আলো এক প্রকার যুদ্ধ করেই নিজেকে সরিয়ে নিল। ঠিক তখনই অনুভব করল তার শরীরের উপর অসভ্য লোকটা নিজেই উঠে এসেছে। আধার ঘাড়ে মুখ গুজে শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি আমার বুকে না থাকো, কিন্তু আমি তোমার বুকে থাকব। আলো কান্না আটকিয়ে জিজ্ঞেস করল, কেন? আধার বুকের উপর মাথা রেখে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে বলল, কারণ আমি এখানে শান্তি পাই, খুব শান্তি পাই, ঠিক যেমনটা আমি আমার মায়ের বুকে মাথা রেখে পেতাম গে। আলো প্রত্যুত্তরে কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠল। দুহাতে মানুষটাকে এলোপাতাড়ি মারতে মারতে চিৎকার করে বলে উঠল, আপনি এমন কেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? সবসময় নিজ মন মতো চলবেন? আপনি নিজ থেকে আমার কাছে আসবেন, আবার হঠাৎই বলবেন দূরে থাকতে। আমি দূরে থাকতে চাইলে আপনি আবারও আমার কাছে আসবেন।
অথচ আমি আপনার কাছে একটু গেলে আপনি বিরক্ত হন। না আমাকে সহ্য করতে পারেন, আর না আমাকে ফেলতে পারেন। আপনি আসলে কি চান বলুন তো? নাকি এইভাবেই আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিতে চান? আধার চোখ বুজে নীল। তার আসলেই কি চাই সেটা ও নিজেই বুঝতে পারছে না। তবে এইটুকু ঠিকই উপলব্ধি করতে পারছে তার হৃদয়ে কিছুমিছু একটা হয়েছে। নয়তো তার বেহায়া মনটা কেন বারবার মেয়েটার কাছে আসতে চাচ্ছে? এসব তো আগে কখনো হয়নি। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ। তাহলে এখন কেন সে অধৈর্য হচ্ছে? তবে কি সে সত্যি সত্যিই মেয়েটাকে আর ভাবতে পারল না আধার। তড়িঘড়ি করে মেয়েটার উপর থেকে সরে গেল এবং বিছানা থেকে নেমে আলমারি খুলে নিজের পোশাক বের করে ব্যাগে ভরতে লাগল। তার মনের সকল প্রশ্নের উত্তর এখন শুধু একজনের কাছেই পাওয়া যাবে। আর সেটা হচ্ছে তার দাদাজান, যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কোথায় যাচ্ছেন? বাড়িতে গু। কেন? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি একথা বলে আধার চলে গিয়েও আবার ফিরে এসে আলোর উদ্দেশ্য বলল। আমি এসে তোমাকে নিয়ে যাব, নয়তো তুমিই চলে এসো গু। আলো তাচ্ছিলের সুরে বলল। আর যদি না যাই তাহলে? তাহলে কি? নতুন আবার আরেকটা বিয়ে করে নিব। আর তোমার বেবি মানে টুনিকেও তাকে দিয়ে দিব। সাথে এই পুরো আমিটাকেও। কথাগুলো বলে আধার চলে যায়। সে মজা করে বললেও আলোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। পিছনে ফিরে বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। তার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল এক মরীচিকাকে ভালোবেসে, যার শেষ পরিণাম আদৌ কেমন হবে জানা নেই। শুধু জানে তার হৃদয়টা ভেঙেছে। দুদিন আলো নিজেকে রুম বন্দি করে রেখেছে। না ঠিকমতো খাওয়া দাওয়া করেছে আর না ঠিকমতো গোসল করেছে। সারাদিন বিছানায় পড়ে থাকে। যখন খুব বেশি খিদে লাগে তখন একটু শুকনো খাবার খায়। এই দুদিনেই চোখের নিচে কালি পড়ে গিয়েছে। যেই মেয়েটা কথা বলে থাকতে পারত না সেই মেয়েটাই আজ দুদিন থেকে নিশ্চুপ। মুখের হাসি তো সেই কবেই গায়েব হয়েছে। স্যার ওই দিন চলে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। তাকে নিতেও আসেনি। আর সেও নিজ থেকে যাওয়া কিংবা যোগাযোগ করার চেষ্টা করেনি। নিজেকে আর কত ছোট করবে? কম তো হল না। এখন না হয় নিজেকে নিয়েই ভাবা যাক। আজ মেঘলা আলোকে রুম থেকে টেনেটুনে নিয়ে এসেছে। মেয়েটাকে বকতে বকতে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। মাথার চুলের অবস্থা খারাপ। জোট বাঁধিয়ে ফেলেছে। মেয়েটার এমন ছন্নছাড়া রূপ দেখে মেঘলা মাথায় তেল দিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল। বরকে মিস করছিস? আলো সোজাসাপটা জবাব দিল, না। তাহলে নিজের হাল এমন করেছিস কেন? অলস হয়েছি তাই নিজের যত্ন নিতে ভালো লাগছে না গে। সমস্যা নেই, আমি আছি না। আমি তোরে যত্ন করে দিব গো। আলো কিছু বলল না। আলেয়া রহমান মেয়ের জন্য হালিম তৈরি করেছে। দুটো হালিমের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখল। আলোর নজর যেতেই মনে পড়ল খান বাড়িতে থাকাকালীন আধার স্যারও তাকে নিজ হাতে হালিম বানিয়ে খাওয়াইছিল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি খাব না মা। তুমি আমার ভাগেরটা নিয়ে যাও। আলেয়া রহমান গম্ভীর মুখে বললেন, না খেয়ে খেয়ে শরীরটার কি অবস্থা করেছ? আলো বিরক্তিকর কণ্ঠে বলল, 2 বেলা না খেলে কেউ মরে যায় না গে। আলেয়া রহমান রেগেমেগে কিছু বলতে যাবেন, তখনই মেঘলা ইশারা করে থামিয়ে দিল উনাকে। তারপর বলল, ওর যখন ইচ্ছে করবে তখন খেয়ে নিবেনি মামনি গু। আলেয়া রহমান সেখান থেকে চলে গেলেন। মেঘলা যত্নের সাথে মাথায় তেল দিয়ে চুলগুলো 2 দিকে বিনুনি করে দিল। তারপর ধীর কণ্ঠে বলল, আজ বিকেলে তোর ভাইয়ের সাথে ঘুরতে যাব, তুই যাবি? না গি। কেন? তোমাদের মাঝে আমি গিয়ে কি করব গু? কি করবি আবার? বসে থেকে আমাদের রোমাঞ্চ দেখবি গু। আলো চোখ মুখ কুঁচকে বলল, আমার দেখার এত শখ নেই। অন্যের প্রেম দেখার শখ থাকবে কেন? তুই তো নিজেই স্বামীর আদর খেয়ে পোটলা হয়ে আছিস। আলো মনে মনে তাচ্ছিলের সুরে বলল, আদর? উনি আমাকে একটু ছুতে এত দ্বিধা, এত আপত্তি, এত অস্বস্তি অনুভব করে তিনি আবার আমাকে আদর করবে? অসম্ভব। উনি পারলে উনার কাছে এই আমিটাকেও ঘেঁষতে দিবে না। সেখানে আদর করাটা বিলাসিতা গু। বিকেলের দিকে আলোকে কোনোমতে রাজি করিয়ে নিজেদের সাথে নিয়ে এসেছে মেঘলা। ছায়া মায়া বান্ধবীদের বাসায় গিয়েছে তাই তাদের নিতে পারেনি। পরবর্তীতে পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বেরোবে।
ড্রাইভিং সিটে রোহিত বসে থেকে কার ড্রাইভ করছে আর পাশে বসা রমণীকে আর চোখে দেখছে মেঘলা আইসক্রিম খাচ্ছে আর ব্যাক সিটে বসা আলোর সাথে গল্প করছে। ঘুরতে এসে আলোর মনটা একটু ভালো হয়েছে। সেও আইসক্রিম খেতে খেতে ভাবি ওরফে বড় আপুর সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। ঠিক তখনই তার নজর বাহিরে যায় এবং সঙ্গে সঙ্গে রোহিত ভাইয়াকে গাড়ি থামাতে বলে। আলো একদৃষ্টিতে রাস্তার ওই পাশে তাকিয়ে আছে, যেখানে আধার স্যার দাঁড়িয়ে থেকে একজন রমণীর সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাও হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে আর মেয়েটাও সব দিক থেকে মাশাআল্লাহ তার থেকে বহুগুণ সুন্দরী এবং স্মার্ট। দেখতে শান্তশিষ্ট ভদ্র লাগছে। আলো আনমনে হেসে হাতের অর্ধেক আইসক্রিমটা জানলার বাইরে ফেলে দিয়ে বড় ভাইয়াকে গাড়ি স্টার্ট করতে বলল। তারপর সিটে মাথাটা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। অথচ তার বুকের ভেতরটা কেমন একটা করছে। স্যারের ওই দিন বলা কথাগুলো বারবার কানের কাছে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি মানুষটা সত্যি সত্যিই তাকে ভুলে যাচ্ছে? কই এর আগে তো কখনো তার সাথে এইভাবে হেসে হেসে কথা বলেনি, এমনকি কোনো মেয়ের আশেপাশেও যায়নি। অথচ আজ মানুষটা ওই মেয়েটার সাথে কি নির্দ্বিধায় হেসে হেসে কথা বলছে, তাও এত কাছাকাছি দাঁড়িয়ে থেকে। এসব ভাবতেই আলোর এক চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকাল। এটাই তাহলে তোমার শ্যামা পাখি? আধার মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মীরা হেসে উঠে ফোনে থাকা হাস্যোজ্জ্বল রমণীর ছবিটা জুম করে দেখতে দেখতে বলল, পুচকে মেয়ে হলেও কিন্তু তোমার সাথে দারুণ মানিয়েছে ভাইয়া। তা তোমার বউয়ের সাথে কবে আমাকে দেখা করাবে হু? আমি কিন্তু এই পিচ্চিকে ভাবি বলে ডাকতে পারব না, তাহলে আমার শরম করবে গু। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল, আপাতত এখন ও ওর বাবার বাড়িতে রয়েছে, আগামীকাল যাব নিয়ে আসতে। তুই তোর ভাইকে নিয়ে আমাদের বাড়িতে আছিস। ওই বেয়াদবটা দেশে ফেরার পর তো আমার সাথে দেখাই করেনি, শুধু ফোনে কথা হয়েছে গি। বড় ভাইয়া প্রচুর ব্যস্ত মানুষ, আমাকেও সময় দেয় না, সারাক্ষণ এখানে সেখানে দৌড়ে বেড়ায়। গায়ক বলে কথা, একটু আধটু তো ব্যস্ত থাকবেই। মীরা ফোনটা এগিয়ে দিয়ে বলল, তোমার তো এই বিয়ে ভালোবাসা প্রেমে ফোবিয়া ছিল, তাহলে এখন এসব কিভাবে হলো? আধার ফোনটা নিয়ে আলোর ছবির দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ে তো শুধুমাত্র দাদাজানের জন্য করেছি উ। মানে তুমি বলতে চাচ্ছ আলোকে ভালোবাসো না? আধার আনমনে হেসে বলল, ভালোবাসলে যদি আবার তাকে হারিয়ে ফেলি তখন? মীরা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, তোমার অতীত নিয়ে আমি কিছু বলবো না ভাইয়া, কারণ এই ভালোবাসার জন্যই আমার ভাইটা না মরে বেঁচে আছে। তবে সবাই তো বেইমান নয়, আর তোমার অতীতে যা যা হয়েছে সেগুলো যে বর্তমানে আবারও হবে সেটাও তো না। আই নো তুমি ভালোবাসতে ভয় পাও, শুধু ভাবো ভালোবাসলেই বুঝি তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি তো দাদাজানকে ভালোবাসো, উনি কি তোমাকে ছেড়ে চলে গিয়েছে? তাহলে তুমি ওই মেয়েটাকে কেন ভালোবাসছ না? একবার নিজের ভয়কে কাটিয়ে একটু ভালোবেসে দেখো ভাইয়া, তখন বুঝবে আসল ভালোবাসা ঠিক কতটা শান্তির উ। আধার ফোন পকেটে ভরে কপাল কুঁচকে বলল, এসব ভালোবাসার জ্ঞান আমাকে না দিয়ে তোর ভাইকে দে, ওরেও যত দ্রুত সম্ভব বিয়ে দেওয়ার ব্যবস্থা কর, নয়তো সারা জীবন দেবদাস হয়ে থাকবে উ। কম তো চেষ্টা করছি না ভাইয়া, কিন্তু কি করব বলো? বড় ভাইয়া কিছুতেই ওই ছলনাময়ীকে ভুলতে পারছে না, আর না নিজের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দেয় ই। আধার তাচ্ছিলের সুরে বলল, এই জন্যই আমি ভালোবাসতে বিশ্বাস করি না, এটা শুধু মানুষকে ধ্বংসই করতে পারে, যেমনটা আমার আদরের একমাত্র বোনকে শেষ করে দিয়েছে। মীরা হেসে বলল, আর এখন তোমার পালাগু। আধার হেসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আধার খান কখনো কাউকে ভালোবাসবেই না গি, নিজের বুকেও না। মীরার কথা শুনে আধার চুপ হয়ে গেল। এটা দেখে মেয়েটা শব্দ করে হেসে উঠে বলল, তুমি মানো বা না মানো, বাট আই অ্যাম শিওর তুমি একটু হলেও ওই মেয়েটার প্রেমে পড়েছ। শুধু এটা মানতে চাচ্ছ না, আর না নিজের মুখে স্বীকার করছ গু। আধার বিরক্তিতে বলল, এমন কিছুই না। মীরা মুখ ভেঙচি কেটে বলল, সেটা দেখা যাবে ভবিষ্যতে হুম গু। রেস্টুরেন্ট থেকে ডিনার করে এসে আলো গাড়িতে উঠে বসল। মেঘলা উঠে বসতেই রোহিত আলোর উদ্দেশ্যে বলল,
কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে থাক পাক্কা ৩০ মিনিটকে। আলো ভ্রু কুঁচকে জানতে চাইল, কেন? তোর আপুকে চুমু খাব তাই। ভাইয়ের কথা শুনে আলো খুক করে কেশে উঠে তড়িঘড়ি করে কানে ইয়ারফোন গুজে চেহারার সামনে ওড়না দিয়ে মাথা ঢেকে চোখ দুটো বন্ধ করে নিয়ে বলল, এবার ঠিক আছে? রোহিত হেসে বলল, একদম পারফেক্ট। অন্যদিকে মেঘলা কয়েকটা ধুমাধুম বসিয়ে দিল স্বামীর পিঠে। রোহিত হাসতে হাসতে মেয়েটাকে নিজের কোলের উপর টেনে নিল। গাড়ির ভেতরের আলো নিভিয়ে শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরতেই মেঘলা হাসফাস করে বলল, এটা কিন্তু ঠিক নয়। মেয়েটা এখন কি ভাবছে? হুশ, ও কিছু মাইন্ড করেনি। আর তুই আমার প্রেমিকা না, বউ হস আমার। সবার সামনে ৩ কবুল বলে তোকে বিয়ে করেছি। তোর উপর সম্পূর্ণ হালাল অধিকার রয়েছে আমার। মেঘলা কি বলবে বুঝতে পারল না। তাকে আর কিছু বলার সুযোগও দিল না রোহিত। সে পরম আবেশে প্রিয়তমার ওষ্ঠপুট নিজের দখলে নিয়ে নিল। দীর্ঘক্ষণ এক চুম্বনের পর ওষ্ঠদ্বয় ছেড়ে আলতো করে কপালে কপাল ঠেকিয়ে রাখল রোহিত। দুজনেই হাঁপাচ্ছে। মেঘলা লাজুক হেসে চোখ বুজে নিল। রোহিত কপালে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তোরে অনেক ভালোবাসি মেঘ। মেঘলা রক্তিম ফুলে ওঠা ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সেও ফিসফিস করে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি রোহিত। প্রাপ্তির হাসি হাসল রোহিত। সে আরেকটুখানি ভালোবাসার মানুষটিকে আদর করে দিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকল। এখন চলো, অনেক রাত হয়ে এসেছে, সবাই চিন্তা করবে তো। রোহিত মেঘলাকে ছেড়ে দিল। মেয়েটা সিটে এসে নিজের পরনের এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা ঠিক করে নিল। রোহিত আলো জ্বালিয়ে পিছনে তাকায়। হাত বাড়িয়ে বোনের চেহারা থেকে ওড়না সরিয়ে দেখে আলো ঘুমিয়ে গেছে। রোহিত কিছু না বলে কান থেকে ইয়ারফোন খুলে রেখে দিল। গাড়ি স্টার্ট দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যেই আলোর ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে আশেপাশে তাকায়। পরিস্থিতি বুঝতে পেরে চুপচাপ নিজের হাতের চুড়ির দিকে তাকিয়ে বসে থাকল। বুঝলে রোহিত, আমার নন্দিনী তার স্বামীকে প্রচুর মিস করছে। তাই তো বারবার স্বামীর দেওয়া চুড়ি দেখছে। একথা বলে ঠোঁট টিপে হাসল মেঘলা। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে বলল, তুই চাইলে আমি এখনই তোকে খান বাড়িতে নিয়ে যেতে পারি। যাবি? আমাকে বিরক্ত না করে নিজের বুকে বিরক্ত করো। আর আমি কোথাও যাচ্ছি না। চুপচাপ বাড়িতে চলো। রোহিত ঠোঁট কামড়ে হেসে আর কিছু বলল না। গাড়ির স্পিড বাড়িয়ে ছুটে চলল নির্জন রাস্তা দিয়ে। ঠিক তখনই ঘটে গেল এক অঘটন। এক বিশাল বড় ট্রাক এলোমেলোভাবে ধেয়ে আসছে। হয়তো গাড়ির ড্রাইভার নেশাগ্রস্ত। তাই তো এমনভাবে ড্রাইভ করছে। রোহিত চমকে উঠে তড়িঘড়ি করে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে যাবে, ঠিক তখনই ট্রাকটি সজোরে ধাক্কা মেরে দিল তাদের গাড়িতে। সঙ্গে সঙ্গে কালো রঙা গাড়িটা উল্টেপাল্টে দুমড়ে মুচড়ে গেল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে গাড়িটা উল্টো হয়ে বিকট শব্দ তুলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই ভেঙে চুরে যাওয়া জানালার মাঝে একখানা চুড়ি পরিহিত রক্তাক্ত হাত অবহেলায় আছড়ে পড়ল। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।